এমন আলিশান গাড়ি বাড়ির মালিক বিল গেটস কিংবা ইলন মাস্ক নন। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি কিংবা গৌতম আদানিও নন। এসব সম্পদ বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তার পরিবারের। যে মানুষ হিংসা থেকে এই কাজগুলো করছে। অথচ এই সরকারি কর্মকর্তা বেসরকারি একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন তিনি একটি টাকাও দুর্নীতি করেননি। আপনারা যদি 1 টাকার দুর্নীতি কোথাও বের করতে পারেন, যে মতিউর রহমান কাস্টমস অফিসকে কমিশনারের দায়িত্ব পালন করাকালীন 1 টাকার দুর্নীতি করেছে, তাহলে যা বলবেন আমি। এই কর্মকর্তার নাম মতিউর রহমান। যখন তিনি কথা বলছিলেন তখনও তিনি জাতীয় রাজস্ব বোর্ডের একজন সদস্য ছিলেন এক্সাইজ অ্যান্ড ভ্যাট অ্যাপেলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টও। বেতন ৭৮,০০০ টাকা। এছাড়াও অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধাও তিনি পান। এই বেতনে এমন সম্পদের পাহাড় গড়ে তোলা কতটা বাস্তবসম্মত? বেতন ভাতা সহ এমনকি সরকারি অনুমোদন সাপেক্ষে অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত ভাতা বা অন্য কোনো সুবিধা যদি বিবেচনায় নেওয়া হয়, তারপরও এই ধরনের বিশাল সম্পদের মালিকানা অর্জন করা নিজের এবং তার পরিবারের, যাদের আলাদা কোনো আয়ের সূত্র নেই, এটা কোনো অবস্থায় বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার সুযোগ নেই। ছেলে ইফাতের ছাগল কাণ্ডের পরেও মতিউর রহমান একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নিজের আর্থিক সততা সম্পর্কে সাফাই গেয়েছিলেন। আর সেই সাফাই গাইতে গিয়ে তিনি নিজের ছেলেকেও অস্বীকার করে বসেন। এখন সারা বিশ্বই জানে ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউরের ছেলে। একটা ঐতিহাসিক ঘটনা স্মরণ করা যেতে পারে। একবার তৎকালীন পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাংলাদেশের একটি গ্রামে সফরে যান। তখন একটি গরু বহরের সবাইকে ব্যতি রেখে শুধু ইয়াহিয়া খানকেই গুঁতো মারে। তারপর দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছিল চিনিল কেমনে। এবার আমরাও বলতে চাই, মতিউর রহমানকে ছাগল চিনিল কেমনে। কোরবানিকে সামনে রেখে বসেছিল গরু ছাগলের হাট। এটি সাদেক অ্যাগ্রো ফার্ম। বীর বাহাদুর এক ইউটিউবারকে দিয়ে প্রথম প্রমোট করা হয় এই ছাগলটিকে। এটা আমরা দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। কত? 15 লক্ষ টাকা। একটা খাসির দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। এই বীর বাহাদুরের দাম উঠে ছোট আকারের 15টি গরুর সমান। কে কিনবে এই ছাগল? এই ছাগলটা বিক্রি হয়েছে 12 লক্ষ টাকায়। 12 লাখ টাকায় ছাগল কেনার ক্ষমতা এই 19 বছরের তরুণের হলো কি করে? বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। এই পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেই একটি বেসরকারি টেলিভিশনের সামনে আসেন মতিউর রহমান। নিজের ছেলেকেই অস্বীকার করে বসেন তিনি। সাম্প্রতিক এই ঈদের সময় হঠাৎ করে দেখি এক ছেলে এক ছাগল নিয়ে সে আমাকে এনবিআর রাজস্ব কর্মকর্তা মতিউর। এই ছেলেকে আমরা চিনি না। যে ছেলেকে অস্বীকার করে সাইবার ক্রাইমে গিয়ে ব্যবস্থা নেয়ার হুমকি দেন, সেই মতিউরের গোমর ফাঁস করে দেন ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজাম হাজারি। ইফাতের ব্যাপারটা আর কি, যে উনি যে এটা সঠিক, ওটা ছেলে মানে দ্বিতীয় পক্ষের ভাইয়া, এখানে আরেকটা কোনো থাকতে পারে, দ্বিতীয় পক্ষের স্ত্রীর আগের ঘরের নাকি সরাসরি মতিউর রহমানের ছেলে? মতিউর রহমান সাহেবের ছেলে। তার মানে মতিউর একটি নয়, 2টি বিয়ে করেছেন। এছাড়াও আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে ইফাতের পরিচয়। এসএসসির মার্কশিট বলছে ইফাদের বাবা মতিউর রহমান, আর ইফাত
যে ফোন ব্যবহার করে সেই সিম কার্ডটিও তোলা হয় মতিউর রহমানের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে। দুই সংসারে মতিউরের 5 সন্তান। প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির ঘরে ফারজানা রহমান ইপসিতা ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, আর দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার লাভলির ঘরে 1 মেয়ে ও 2 ছেলে রয়েছে। মেয়ের নাম ইফতিমা রহমান মাধবী, ছেলের নাম মুশফিকুর রহমান ইফাত ও ইরফানুর রহমান ইরফান। কেন নিজ ছেলেকে কোরবানি দিয়ে নিজে বাঁচতে চেয়েছিলেন মতিউর? জানতে আমরা হাজির হয়েছিলাম তার বসুন্ধরার বাসায়, কিন্তু এখানে এসে তাকে পাওয়া যায়নি। এবার মতিউরের পরিবার আর সদস্যদের সাথে একটু পরিচিত হওয়া যাক। প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি ছিলেন তিতুমির কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। 2022 সালে যোগ দেন রাজনীতিতে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান হিসেবে। একই সাথে বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদটিও। মতিউর নামা প্রকাশ হবার পর থেকে 11 দিন অফিস করেননি তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে নরসিংদী উপজেলা পরিষদে। 11 দিন পর তিনি যখন অফিসে আসেন তখনই মুখোমুখি হন স্থানীয় সাংবাদিকদের। প্রথম পক্ষের মেয়ে ফারজানা রহমান ইপসিতা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে এখন কানাডা প্রবাসী। চড়েন দামি গাড়িতে যার মূল্য বাংলাদেশি টাকায় আনুমানিক 4 কোটি টাকা। থাকেন আলিশান বাড়িতে। কানাডার ব্যারি সিটি, যে শহরে বাড়ি কিনেছেন মতিউর কন্যা ইপসিতা। অনুসন্ধানে বেরিয়ে আসে বাড়িটি কেনা হয় 7 মাস আগে জানুয়ারিতে। সব মিলিয়ে বাড়িটির মালিক হতে লেগেছে বাংলাদেশি টাকায় 9 কোটিরও বেশি। ইপসিতার সাথে কথা বলতে আমরা হাজির হয়েছিলাম তার এই বাড়িতে, কিন্তু তিনি এখান থেকেও লাপাত্তা। আমরা কথা বলি মতিউর কন্যা ইপসিতার প্রতিবেশীর সাথে। বিদেশের বাড়িতে এত দামি গাড়ি চালাচ্ছে, এত কস্ট লাইফ লিড করছেন। তো পরবর্তী 2-1 দিন পরেই আমি নিউজে দেখতে পেলাম, ওই মেয়েটাকেই দেখতে পেলাম অর্থ কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত এক ভদ্রলোক, তারই সন্তান। সে এখানে অনেক বড় জীবনযাপন করতেছেন, অভিজাত লাইফ লিড, কস্ট লাইফ লিড করতেছেন। শুধু মতিউর রহমানই কেন, অনেক মানুষ আছে, আমলা, বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় নেতারা, যে কোনো দলেরই হোক না কেন, তারা অবৈধভাবে অর্থ উপার্জন করে দেশে এসে কিভাবে মানে একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ছড়িয়ে পড়ে। যদি আল্লাহর কসম রিয়েল হয় না ভাই, আমি ছাড়ব না। আমার বাবার এনে আমার এখন কোনো মানে ইচ্ছাই নেই তার প্রোটেক্ট করার। আমার তার উপর জিদ, কারণ সে যদি সত্যি করে থাকে, আমি যদি আরও প্রমাণ পাই, আমি যদি আসলেই দেখি, কারণ এখনও আমার মনে হইতেছে ফেক হইতে পারে, বাট যদি আল্লাহর কসম রিয়েল হয় না ভাই, আমি ছাড়ব না। সে আমার মারে ধোকা দিছে, সে আমারে ধোকা দিছে, আমার ভাইরে ধোকা দিছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হয়েছে, সে আমাদের ধোকা দিছে। আমি তারে ছাড়ুম জীবনও না, কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে, এইটা তো আমি হইতে দিব না। কিন্তু এই কণ্ঠ ইপসিতার কিনা সে বিষয়টি নিশ্চিত হতে পারেনি টিম 360 ডিগ্রি। ইপসিতার পাশাপাশি ছেলে অর্ণবকেও অবশ্য খুঁজে পাওয়া যায়নি। তবে ভাবছেন এখানেই সম্পদের শেষ? না, মতিউর নিজের নামে তেমন কিছু না করলেও হাজার হাজার কোটি টাকার সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের আনাচে কানাচে। কিভাবে এই সম্পদ হয়েছে জানাবো, তবে একটা বিরতির পর। রাজস্ব কর্মকর্তা মতিউরের প্রথম সংসারের পরিচয় কিছুটা হলেও জেনেছেন। সম্পদের হিসেবও মিলেছে, তবে তা খুবই সামান্য। এবার দ্বিতীয় সংসারের পরিচয় জানানোর পাশাপাশি দেখাবো 2 সংসারের বেশ কিছু সম্পদের হিসেব, যে সম্পদ 4বারও খুঁজে সন্ধান করতে পারেনি দুর্নীতি দমন কমিশন দুদক। এবার মতিউর রহমানের দ্বিতীয় সংসারের সাথে পরিচিত হওয়া যাক। 25 বছর আগে ফেনীর সোনাগাজী উপজেলার শাম্মী আক্তার শিবলীকে বিয়ে করেন মতিউর।
শাম্মী পেশায় একজন গৃহিণী। বাবা মিল্লাত মিয়া মারা যান বিয়ের 1 বছর পর। সোনাগাজীতে কেউ থাকেন না। উনি আসছে আজ থেকে আরো 2 বছর আগে। এটা আমার চাচার বাড়ি। আমরা চাচাতো ভাই থাকে, আমার চাচি থাকে, আমার চাচাতো বোনরা আসে। চাচাতো বোন যেহেতু যারা ওরা বিয়ে হয়ে গেছে, ওরা বেড়াইতে আসে। রাজধানী ঢাকা, ধানমন্ডি এলাকা। এই বাড়িতেই থাকেন মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী। ভাই নকিব সহ থাকে 2 ছেলে আর 1 মেয়ে। বাবার টাকায় চলে ছেলে ইফাতের বাঁধনহারা জীবনযাপন। কেনেন একের পর এক দামি ব্র্যান্ডের গাড়ি, বিলাসবহুল দামি পাখিও কেনেন ইফাত। এসবের পেছনে মাসে খরচ হয়ে যায় 4 থেকে 5 লাখ টাকা। কোরবানি এলেই কেনেন লাখ লাখ টাকার গরু ছাগল। স্বপ্ন যদি স্বপ্ন ছিল এরকম খালি কোনো দেখি নেই সামনে। আচ্ছা, এই ফার্স্ট দেখা আমার লাইফে। ইফাতের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, আর বাসায় গিয়ে পরিবারের কাউকে পাওয়াও যায়নি। ইফাত আর 7 বছরের ছেলে ইরফানকে নিয়ে শাম্মী এখন মালয়েশিয়ায়। মেয়ে মাধবী একটি মেডিকেল কলেজে পড়াশোনা করলেও আছেন আত্মগোপনে। এবার রাজস্ব ভবন থেকে বেশ কিছু নথি আমরা সংগ্রহ করি। কাগজ বলছে মতিউর অবৈধ আয় আড়াল করতে কাগজে কলমে পরিবারের সবাইকেই সম্পদশালী বানিয়েছেন, আর তিনি থেকে গেছেন গরিব। তারপরেও তার ফাইল বলছে তিনি 20 কোটি টাকার সম্পদের মালিক। এর মধ্যে 13 কোটি টাকাই নগদ। আয়কর নথিতে মতিউরের পুঁজিবাজারে 82 লাখ টাকার বিনিয়োগ দেখানো হয়েছে। এছাড়াও আছে 50 লাখ টাকার এফডিআর, 3 কোটি টাকার অকৃষি জমি এবং একটি মৎস্য খামার, যে খামার দেখিয়ে আবার 50 লাখ টাকা ঋণও নিয়েছেন। এবার সরজমিনে গিয়ে মতিউরের পরিবারের সম্পদের খোঁজ করা যাক। গাজীপুরের পুবাইল এলাকা। দৃষ্টিনন্দন এই শুটিং স্পট এবং বিনোদন পার্কের নাম আপন ভুবন। এই শুটিং স্পটের মালিক লাইলা কানিজ, যার স্বামী হচ্ছেন এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমান। এখানে এরকম বিলাসবহুল অনেকগুলো কটেজ, পুকুর, সুইমিং পুল, টেনিস খেলার মাঠ কি নেই। কোটি কোটি টাকা ব্যয়ে স্ত্রীর নামে এসব বিলাসবহুল স্থাপনা গড়ে তুলেছেন এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমান। 60 বিঘা জমিতে নির্মাণ করা হয় এই রিসোর্ট এবং শুটিং স্পট। এতে আছে 18টি কটেজ, সুইমিং পুল এবং বিভিন্ন রাইড। এক রাতের জন্য এক একটি কটেজের ভাড়া 7,000 টাকা। ক্যামেরা দেখেই রিসোর্টের ম্যানেজার লাপাত্তা। কথা হয় এই কর্মচারীর সাথে। উনি আসে এখানে? আসে এখানে ওই সপ্তাহে একদিন, মাসে একদিন আসে। কে কে আসে ওনারা? হ্যাঁ, উনি আর কে কে আসে ওনারা? আর কেউ না, উনি একলাই আসে। গাজীপুরের এই গার্মেন্টসের নাম এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনুসন্ধানে বেরিয়ে আসে এই গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মতিউরের ছোট ভাই কাইয়ুম হাওলাদার। অথচ একসময় কাইয়ুম নিজে গার্মেন্টসে চাকরি করতেন। উনি কি আছেন? না না, পাবো কোথাও উনি ওনাকে? ওটা আমরা বলতে পারবো না। আমরা কেমন বলবো উনি কোথায়? ভেতরে উৎপাদন চললেও মালিক পক্ষের কেউ নেই। গার্মেন্টসের পাশাপাশি এখানে নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ চলছিল। ছাগল কাণ্ডের পর বন্ধ হয়ে গেছে এখানকার কর্মকাণ্ড। ফ্যাক্টরিটা আমার ওয়ার্ডে যে সময় শুরু হয়, প্রথম ছিল একদম একটা ছোট ফ্যাক্টরি। ওরা একটা সুইং ট্রেডের ব্যবসা করতো। এটা থেকে তারা এখন তো মাশাআল্লাহ রাতারাতি অনেক বড় ফ্যাক্টরি হয়েছে, 10 তলা বিল্ডিং আছে। গার্মেন্টস অ্যাক্সেসরিজ করছে, পাশাপাশি সামনে একটা 5 থেকে 6 বিঘা একটা প্লট করে করছে, যেটা আনুমানিক প্রতি কাটার মূল্য 15 থেকে 20 লাখ টাকা। আবার পাশে একটা শেডও নিচ্ছে, ওইটা তো ফ্যাক্টরি করছে। তো রাতারাতি বলতে গেলে তো অনেক বড় ফ্যাক্টরি হয়ে গেছে।
এবার গাজীপুর থেকে যাওয়া যাক ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটু ভেতরেই গড়ে উঠেছে গ্লোবাল শুজ লিমিটেড। এটিও গড়ে উঠেছে মতিউরের টাকায়, কিন্তু কাগজে কলমে তোফাজ্জল হোসেন এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। আর পরিচালক মতিউরের দুই সন্তান ফারজানা রহমান ইপসিতা এবং তৌফিকুর রহমান অর্ণব। কোম্পানিটির বাণিজ্যিক কার্যালয় বসুন্ধরা আবাসিক এলাকায়। এখানে এসেও কোম্পানির কাউকে পাওয়া গেল না। মোবাইল টেলিফোনে আমরা কথা বলার চেষ্টা করি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক তাফাজ্জল হোসেনের সাথে। আসলে এখন খুব খারাপ অবস্থাতে আছে, সত্য কথা। গুলশান ১ নম্বরের এই ভবনেও মতিউরের 4টি ফ্ল্যাট আছে। এমন তথ্য পেয়ে টিম 360 ডিগ্রি হাজির ঘটনাস্থলে। এই 12টা হচ্ছে আমাদের ডেভেলপার পাইছে, এই 12টা, আর 36টা হচ্ছে ল্যান্ড ওনার আছে। মানে ল্যান্ড ওনারগুলো আত্মীয় স্বজনের বাইরে উনি বিক্রিও তো করছে। হ্যাঁ, বিক্রি করছে এগুলো সব ওদের আত্মীয় স্বজনের। এবার যাওয়া যাক নরসিংদীর লায়লা কানিজের এলাকাতেও। নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকা। এই ওয়ান্ডার পার্ক অ্যান্ড ইকো রিসোর্টের মালিক মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ। আছে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িও। ঢাকাতে থাকলেও এখানে আসেন মাঝে মধ্যেই। বাকিটা সময় ফাঁকা পড়ে থাকে এই বিলাসবহুল বাড়িটিও। 14 দিন পর উপজেলা পরিষদে আসলেও আবারও লাপাত্তা তিনি। লায়লার 2023-24 অর্থ বছরের আয়কর নথি বলছে কাগজে কলমে তার সম্পত্তির মূল্য 10 কোটি টাকা। হাতে নগদ এবং ব্যাংকে আছে 3 কোটি 56 লাখ টাকা। এছাড়াও পুঁজিবাজারে 1 কোটি 68 লাখ টাকা। নরসিংদী, গাজীপুর, সাভার, রাজধানী ঢাকা, যশোর এবং নাটোরে আছে আরও 28 বিঘা জমি। 5টি ফ্ল্যাটের মধ্যে মিরপুরে এক ভবনেই আছে 4টি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা। এই বাড়িতেই থাকেন মতিউরের পরিবার। 7 তলার এই বাড়িটি মেয়ে ইপসিতার নামে। ফারজানা রহমান ইপসিতা 2023-24 আয়কর নথিতে 42 কোটি টাকার সম্পদ দেখিয়েছেন। এর মধ্যে সোনালী সিকিউরিটিজে 1 কোটি 50 লাখ টাকা, সিনাজি ট্রেডিং লিমিটেডে 5 লাখ টাকা, গ্লোবাল শুজ কোম্পানিতে 5 কোটি টাকা, ওয়ান্ডার পার্কে 10 লাখ এবং মামুন অ্যাগ্রোতে দেখানো হয় 45 লাখ টাকা। স্ত্রী সন্তানদের নামে এত বিপুল সম্পদ হলো কিভাবে জানতে আমরা বেশ কয়েকবার টেলিফোন করেও মতিউর রহমানকে পাইনি। তবে এত সম্পদ অবৈধ আয় ছাড়া সম্ভব নয় বলে জানালেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক। জাতীয় রাজস্ব বোর্ডে কিন্তু তার বিরুদ্ধে অন্ততপক্ষে 5 বার বিভাগীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের হাতে অন্তত 4 বার উদ্যোগ গৃহীত হয়েছিল, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। তার কারণ হচ্ছে যে তার ক্ষমতাটা ছিল, ক্ষমতার স্তম্ভটা ছিল, তিনি যে ব্যক্তি তার তুলনায় অনেক বেশি। বর্তমানে দেশে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। 1979 সালের সরকারি চাকুরি বিধিমালায় বলা আছে প্রতি বছর সম্পদের হিসেব বিবরণী দাখিল করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, যা তাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু প্রশাসনের কতজন কর্মকর্তা এই নিয়ম মানছেন, আর তদারকি বা করছে কারা? ফিরছি আরও একটা বিরতির পর। রাজস্ব বিভাগের কর্মকর্তা মতিউর রহমান কিন্তু একা একা এই পর্যন্ত আসেননি। তার প্রভাবের উৎস কি? অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রভাবশালীর প্রশ্রয়ে তিনি এবং তার পরিবার এই বিপুল সম্পদের মালিক বনে গেছেন। তবে শেষ রক্ষা হয়নি।
সরিয়ে দেয়া হয়েছে রাজস্ব বোর্ড থেকে, সরিয়ে নেওয়া হয়েছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও। কিন্তু জানা দরকার মতিউর এই পর্যন্ত এলেন কিভাবে। মতিউর রহমানের জন্ম বরিশালের মুলাদি বাহাদুরপুর গ্রামে। এলাকায় অবশ্য তিনি পিন্টু নামেই বেশি পরিচিত। নিজের পাশাপাশি পরিবারের অন্য সবার ভাগ্যও ফিরিয়েছেন মতিউর। রাজস্ব কর্মকর্তা হওয়ার পর স্কুল শিক্ষক বাবা হাকিম হাওলাদারের ছোট ঘরকে পরিণত করেছেন আলিশান ভবনে। গ্রামের বাড়িতেও গড়েছেন বিপুল সম্পদ। হাকিম হাওলাদারের 3 ছেলে ও 2 মেয়ের মধ্যে মতিউর বড়। বাড়িতে থাকেন শুধু ছোট ছেলে নুরুল হুদা। লাখি আমার প্রাণ প্রিয় ভাবি। তারপর বিয়ে কারে করছে কি করছে তার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি জানি না। করোনার পরে একবার দেখছিলাম আইছিল। তারা তো হাইটের মানুষ ছিল, তো আমরা সাধারণত তাকে একটু করে চলাফেরা করতাম আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে 1990 সালে তিনি চাকরি নেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে। 1993 সালে যোগ দেন কাস্টমসে এবং 2015 সালে কমিশনার হিসেবে পদোন্নতি পান। চট্টগ্রাম কাস্টমস হাউসে যুগ্ম কমিশনারের দায়িত্বে থাকাকালেই শুরু হয় তার উত্থান। এর আগে 4 বার মতিউরের সম্পদ অনুসন্ধান করেছিল দুর্নীতি দমন কমিশন। এত সম্পদ দৃশ্যমান থাকার পরেও কেন দুদক তার সম্পদ খুঁজে পায়নি জানতে আমরা হাজির হই দুদকে। কিন্তু এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি। তবে নতুন করে অনুসন্ধান শুরু করেছে দুদক। এবার শুনুন চট্টগ্রাম থেকে রাজশাহীতে বদলি করতে গিয়ে কি দশা হয়েছিল এনবিআর এর সাবেক চেয়ারম্যানের। মেম্বার সাহেব এবং রিলিভেন্ট সবার সাথে একসাথে বসে আলাপ করে শেষ করি। মতিউরে যে সময় বদলি হচ্ছে ওই দিনও এরকম বসেছিলাম, তো কয়েকজনে কয়েকটা চাইলো, কিন্তু মতিউরকে কেউ চাইলো না, কিছু বললো না। ওর বদলি অর্ডারের কথা বলতেই আমার 4 জন মেম্বার বললো, স্যার এই ছেলেটাকে গাঁটাবেন না, আপনি এই বদলি আদেশ বাস্তবায়ন করতে পারবেন না, সে খুব প্রভাবশালী। এই অর্ডার করার পরে ব্রিগেডিয়ার হাসান নাসির টেলিফোন করলেন যে তাকে তার দরকার, এই অর্ডারটা ক্যান্সেল করতে হবে। তারা নিজেরা সুমেটো একটা অর্ডার আমার কাছে পাঠিয়ে দিল যে উইদাউট দেয়ার ক্লিয়ারেন্স এই 2 জনকে সেখান থেকে রিলিজ করা যাবে না। তখনকার 2 নম্বর ক্ষমতাশালী আর্মি ফোর্স জেনারেল মাসুদ উদ্দিন টেলিফোন করে বসলেন যে এটা একটু ক্যান্সেল করে দিতে হবে। বললাম যে করবো না। বলে যে আচ্ছা চিফ আপনার সাথে কথা বলবে। আমাকে মইনিউ সাহেব টেলিফোন করে বসলেন, বলে যে চেয়ারম্যান সাহেব আমি তো আপনাকে কোনো কিছু রিকোয়েস্ট করি নাই। আমার স্যার করবো না। কেন করবেন না? আপনারা যখন ক্ষমতার থেকে চলে যাবেন তখন এই আবার আপনাদের লুপহোলসগুলো পরের জনকে আরেকজনকে বলবে, এই জাতীয় লোককে এনকারেজ করি না। উনি বলেন যে আচ্ছা আমি তো এই বারবার ওরা চাইছে, আমি পরে কথা বলবো। এই ঘটনার পর মতিউরের পরিবারের ব্যাংক হিসেব জব্দ এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে লায়লা কানিজ বিদেশে যেতে আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। এবার শোনা যাক মতিউর কিভাবে এত টাকার মালিক হলেন। আপনার যদি বুদ্ধি থাকে এবং আপনার যদি অ্যানালাইটিক্যাল পাওয়ার থাকে এবং আপনার যদি ভবিষ্যতে কোনটা কিভাবে কোথায় যাবে সেই ট্রেন্ড অ্যানালাইসিস করার সক্ষমতা থাকে, তাহলেই আপনি এটা করতে পারবেন। মানে আপনাকে একটা এক্সাম্পল দেই যে এই মুহূর্তে আমরা কাজ করতেছি সিলভা হারমানিয়া, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তার কি হচ্ছে যে সে কোম্পানিটা 3 গুণ গ্রোথ হবে। এই 3 গুণ গ্রোথ হবে আগামী 1 বছরের মধ্যে। তাই এই ইনফরমেশনটা আপনি জানলেন, তারপরে ওই গ্রোথ কোম্পানি নিয়ে আপনি কাজ করলেন, ম্যানেজমেন্টকে আপনি সহযোগিতা করলেন এবং করে এখন আপনি যেমন শেয়ারের দাম আছে 16-17 টাকা, এই শেয়ারটা কিন্তু 1 বছর পর হয়ে যাবে 30-32 টাকা। তাই যারা এভাবে বিনিয়োগ করে তারা মার্কেট খারাপ থাকুক ভালো থাকুক তার শেয়ারটা নিয়ে সে কিন্তু প্রফিট করতে পারে। তা 2 কোটি টাকা বিনিয়োগ করলাম আমার নামে, 1 কোটি টাকা আমার মেয়ের নামে, এবং আমার মেয়ের নামে যে 1 কোটি টাকা বিনিয়োগ করছিলাম ওইটাতে আমি 14 কোটি টাকা প্রফিট করছি। শেয়ার কারসাজিতেও সিদ্ধহস্ত ছিলেন ওএসডি হওয়া মতিউর। দুর্বল কোম্পানির শেয়ার কিনে বিক্রি করতেন চড়া দামে। পুঁজিবাজার থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।
যার প্রমাণ পাওয়া গেছে তার বিও অ্যাকাউন্ট থেকেও। 2008 সাল থেকে শুরু করেন শেয়ার ব্যবসা। অল্প দিনেই পুঁজিবাজারে পরিচিতি পান ম্যারাডোনা হিসেবে। দুর্বল কোম্পানির শেয়ার কম দামে কিনে কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে দেন, লুটে নেন বিপুল পরিমাণ অর্থ। একসময় তার মূল ব্যবসায় হয়ে ওঠে প্লেসমেন্ট বাণিজ্য। ওনার অ্যাকাউন্ট আছে, উনি ওনার মতো রেগুলার আর যতগুলো ক্লায়েন্ট যেরকম ইয়ে করে বাই সেল করে উনি ওইভাবেই করে। একইভাবে নিজের 2 সন্তান অর্ণব আর ইপসিতা, স্ত্রী শাম্মী আক্তার শিবলি, বোন হাওয়া নূর বেগমের নামেও এসব ব্রোকারেজ হাউস থেকে বিও অ্যাকাউন্টের মাধ্যমে প্লেসমেন্ট বাণিজ্য করেছেন। মতিউর সাহেব ওনার আত্মীয় স্বজনের নামে যে অ্যাকাউন্টগুলো খুলেছিলেন শেয়ার আমাদের এখানে ছিল, কিন্তু বছরখানেক আগে উনি শেয়ারগুলো অন্য কোথাও ট্রান্সফার করে নিয়ে গেলেন। প্লেসমেন্ট শেয়ারই বেশি উনি ইনভেস্ট করতেন। টার্গেট করে দুর্বল কোম্পানির প্লেসমেন্ট শেয়ার নিয়েও থেমে থাকেননি মতিউর। এসব কোম্পানি যাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় তার ব্যবস্থাও করে দিতেন তিনি। তালিকাভুক্তির পর শুরু হয় কারসাজির মাধ্যমে দাম বৃদ্ধি, যা পুরোপুরি অনৈতিক। প্লেসমেন্ট শেয়ার তো নেক্সাসের ব্যাপারই, নামটাই তো প্লেসমেন্ট। সে আমি কার কাছে প্লেস করবো, আমি যাকে চিনি। এটা নেক্সাস ছাড়া হয় নাকি, তাই না? এরা অনেক কিছু করতে পারে, এরা শুধু গ্যামলিং না, ওরা দে ক্যান ডু মোর দ্যান গ্যামলিং। এনবিআর এর কোনো কর্তা যদি প্লেসমেন্ট নেয় আর সেটার জন্য যদি তদবিরও করে, এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তার চাকরিবিধির বাইরে। কারণ সে ওই পজিশনে থাকে, সে তার ট্যাক্স কত কম বেশি করতেই পারে। তো সে সুবিধা দিয়ে আবার প্লেসমেন্ট নিচ্ছে, কেউ যদি এই প্রশ্ন তুললে কোনো উত্তর আছে? মতিউরের প্লেসমেন্ট বাণিজ্য নিয়েও উদ্বেগ ছড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থাতেও। যে প্লেসমেন্ট সংক্রান্ত বিষয়ে যে যদি কোনো ধরনের ম্যাল প্র্যাকটিসের কেউ কোনো ধরনের অভিযোগ করেন এবং সেই অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু তাই নয়, মতিউর এনবিআরের আরেক সদস্যকেও বানিয়েছেন কোটিপতি। রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়ের দ্বিতীয় সচিব এই আরজিনা খাতুন এর আগে ছিলেন চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার। মতিউর রহমানের সাথে একই ব্রোকারেজ হাউসে একই রকম বিনিয়োগ ছিল আরজিনার। অভিযোগ আছে কারসাজি করে মতিউরই আরজিনাকে শেয়ার বাজারে মুনাফা তুলে দেন। রাজধানীর মিরপুরে প্রায় 2000 বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট তার থাকেনও সেখানেই। কিনেছিলেন 1,30,00,000 টাকায়, কিন্তু রেজিস্ট্রেশন সহ খরচ দেখিয়েছেন মাত্র 68 লাখ। তাদের দুজনের কি সম্পর্ক? যদিও টেলিফোনে আরজিনা খাতুন জানান তিনি অসহায় আর ষড়যন্ত্রের শিকার। আমার কাছে কপি এসছে, আমি অ্যাকচুয়ালি আমার এক্স হাজবেন্ডের সাথে আমার উনি একটা মামলা করেছেন, আমি একটা মামলা করেছি। আমি সব মিলে এগুলা নিয়ে আসলে আমি খুব বিপর্যস্ত। আমি তাকে ডিভোর্স দিচ্ছি, এই জন্য উনি ক্ষিপ্ত হয়ে আসলে এই কাজগুলো করছেন। সার্বিক বিষয়ে বক্তব্য নিতে আমরা তার বাসা এবং অফিসে গিয়েও তাকে পাইনি। ব্যবহার করা 2টি মোবাইল বন্ধ। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি। অভিযান শুরু হলেই দুর্নীতিবাজরা নিখোঁজ হয়ে যান। মাথা ন্যাড়া করে বিদেশে পালিয়ে যাওয়ার তথ্য প্রকাশ হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিশ্চিত করেছেন তিনি সীমান্ত পাড়ি দেননি, অর্থাৎ দেশেই আছেন। কিন্তু আছেন কোথায় কেউ জানে না। নতুন ইস্যু শুরু হলেই হয়তো সবাই ভুলে যাবে মতিউরকে। হয়তো পঞ্চমবারের মতো একদম ক্লিন সার্টিফিকেট পেয়ে যাবেন মতিউর রহমান। তবে আমরা মনে করি এভাবে চলতে পারে না। বাংলাদেশকে ঘুরে দাঁড়াতেই হবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে হলে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে মনে রাখবেন, কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।